স্যার, আপনার গবেষণা জীবনের শুরু কিভাবে হলো? কৃষির এই সেক্টরটাতে আমরা যদি কাজ করতে পারি তাহলে আমাদের মিসইউজটা বন্ধ হবে। স্যাটেলাইট ডেটা, জিআইএস এবং মেশিন লার্নিং এর সংমিশ্রণে এমন সিস্টেম গড়ে তোলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনগুলো বলে আপনি মনে করেন? এই ডেটার যদি অ্যাভেলেবিলিটি না থাকে, কন্টিনিউয়াস ফ্লো না থাকে, তাহলে আমরা সেই ডিসিশনটা নিতে পারি না। টেকসই কৃষি ও এআই, আইওটির সংযোজন সম্পর্কে আপনার মতামত কি? আর এটা হচ্ছে ডিফেক্টিভ ম্যাঙ্গো, এটা হচ্ছে ফ্রেশ ম্যাঙ্গো। তো এই জিনিসগুলোকে আমি যখন কন্টিনিউয়াস ট্রেন করতে থাকবো, তখন এআই আমাদেরকে যে সাপোর্টটা দিবে, সে তখন তার এই ডেটা সেট থেকে সে বলতে পারবে যে আমার কোন ফ্রুটস এর কোয়ালিটিটা কেমন হলো। বাংলাদেশের ক্ষেত্রে কি আমাদের এরকম কোনো স্যাটেলাইট ইমেজিং গুলো কি ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন থেকে পাওয়া যায়, যেন আমরা খুব সহজে এইগুলো আমরা গবেষকরা যেন এগুলোকে ব্যবহার করতে পারি? অর্গের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের ইন্টারভিউ পর্বে আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর তোফায়েল আহমেদ স্যার ও প্রিসিশন এগ্রিকালচারের গবেষক। স্যার, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে আন্তরিক তোমাকে ধন্যবাদ আমাকে একটি সুন্দর সুযোগ দেওয়ার জন্য, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে কিছু সময় কাটানোর জন্য। থ্যাংক ইউ। প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের নতুন প্রজন্মকে দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গবেষকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের থেকে তাদের অভিজ্ঞতা থেকে নতুন কিছু জানা ও শেখার সুযোগ করে দেওয়া। আমাদের প্রোগ্রামটি মূলত 2 পর্বে বিভক্ত। প্রথম পর্বে আমরা গবেষকদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানি, এবং দ্বিতীয় পর্বে আমরা শিক্ষার্থীবৃন্দ দর্শকদের সুযোগ করে দিই প্রশ্ন উত্তর করার আপনার সাথে। তাহলে আমাদের প্রথম পর্বটি শুরু করা যাক। স্যার, আমার প্রথম প্রশ্ন হলো, আপনার গবেষণা জীবনের শুরু কিভাবে হলো? আপনি কিভাবে কৃষি রোবোটিক্স এবং দূর সংবেদন ভিত্তিক গবেষণার দিকে আগ্রহী হলেন? এর পেছনের গল্পটা আমাদেরকে যদি জানাতেন। আচ্ছা, থ্যাংক ইউ জাকিয়া, সুন্দর প্রশ্নের জন্য। আসলে আমি মূলত পড়াশোনা করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে আমার ক্যাম্পাস ছিল। তো ওখানে আমি পড়াশোনা করেছি মূলত কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ, আমরা যেটাকে বলি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। বাইরে হয়তো সেটাকে বলে বায়োসিস্টেমস ইঞ্জিনিয়ারিং, কোথাও কোথাও বলা হয় বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই বিভিন্ন ভাবে এটা আছে। তো আমি মূলত কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার মূল যে স্পেশালাইজেশনটা ছিল সেটা ছিল এগ্রিকালচার মেশিনারি। তো আমরা বলে থাকি ফার্ম মেশিনারি আর কি। অ্যান্ড এই সাবজেক্টটি পড়তে যে আমার তখন মনে হলো যে আমাদের দেশে আসলে আরো কিভাবে এর অ্যাডভান্সমেন্টটাকে নিয়ে আসা যায়, এবং এই শিক্ষার সাথে পড়তে যে আমি তখন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার আন্ডার গ্রাজুয়েট করেছি, এবং আমি আমার মাস্টার্স করার সময় তখন আমি আরেকটু এইদিকে অ্যাডভান্সমেন্ট রিসার্চের দিকে এগিয়ে আসি। তখনই আমার মনে হলো যে আরেকটু যদি এই রিসার্চকে আরেকটু এগিয়ে নেওয়া যায় তাহলে হয়তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য এটা খুব একটি উপযুক্ত গবেষণার বিষয়বস্তু হবে, যে কিভাবে প্রিসিশন মানে হচ্ছে খুব প্রিসাইজলি এগ্রিকালচার ইনপুট দেওয়া। অর্থাৎ এগ্রিকালচার ইনপুট বলতে আমরা বুঝি ফার্টিলাইজার, সার, পানি, ইরিগেশন এবং সিডস। এগুলোতে আমাদের দেশে খুব মিসইউজ হয়, অর্থাৎ ফার্মার প্রচুর পরিমাণে ব্যবহার করে যতটুকু তার দরকার নেই, বা আমরা কখনোই সয়েলের মধ্যে কি পরিমাণটা নিউট্রিয়েন্টস আছে সেটা কখনো টেস্ট করি না। তো এগুলোর উপর চিন্তা করে তখন আমার মনে হলো যে এই বিষয়ে যদি গবেষণা করা যায় তখন এটা একটা ভালো বিষয়বস্তু হবে আমাদের দেশের জন্য এবং বইয়ের বিষয়ের জন্য। তো ওভাবেই শুরু হয় আসলে জার্নিটা। তখন হয়তো প্রেসিশন এগ্রিকালচার শব্দটা ছিল। পরে আমি জাপানে একসময় পড়াশোনা করতে আসি, পিএইচডি করতে আসি। তখন এখানে এসে আমি আরো মূলত প্রেসিশন এক এবং এগ্রিকালচার রোবোটিক্স এর সাথে তখন সংযুক্ত হই। তো এটাতে আমি তখন বুঝতে পারলাম যে এই গবেষণার মাধ্যমে খুব অল্প পরিমাণ পরিশ্রম, আমরা যেটাকে বলি লেবার, আলট্রা লেবার সেভিংস এর মাধ্যমে আমরা অনেক বেশি কাজ করতে পারবো, অর্থাৎ আমাদের কাজের প্রোডাক্টিভিটি অনেক বাড়বে। এটা বিভিন্ন স্তরে আছে, বিভিন্ন অ্যাডাপ্টেশন আছে, বিভিন্ন লেভেল আছে। ওই লেভেল ওয়াইজ
যদি আমরা এই মেশিনারি ইউটিলাইজেশনটা করতে পারি, তাহলে এর মাধ্যমে অনেক বেশি প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা, উৎপাদন এর যে পরিমাণ সেটাকে বাড়ানো যাবে। এই চিন্তা থেকে আসলে আমার কৃষি প্রকৌশল থেকে আরেকটু ন্যারো ভাবে চিন্তা করলে আমি যেটা বলি প্রেসিশন এগ্রিকালচার, অর্থাৎ অতি সূক্ষ্মভাবে চিন্তা করে যেই সমস্ত স্থানে আমরা সার, বীজ, পানি দিতে পারি সেগুলোকে আমরা প্রিসিশন অ্যাগ হিসেবে মানে বলে থাকি। এই কারণেই আসলে আমার তখন মনে হলো যদি এইদিকে রিসার্চ করা যায়, আমার প্যাশনটাও তখন এখানে চলে আসলো যে এই কৃষির এই সেক্টরটাতে আমরা যদি কাজ করতে পারি তাহলে আমাদের মিসইউজটা বন্ধ হবে, আমরা অল্প পরিমাণ ইনপুট দিয়ে বেশি পরিমাণ আউটপুট পেতে পারি। সেভাবেই আসলে এখানে শুরু। আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে কি এই জার্নিটার ক্ষেত্রে? থ্যাংক ইউ। অনেক কিছু আসলে অনুপ্রাণিত করে, তার মধ্যে একটা বড় অনুপ্রেরণা হচ্ছে যে আমার ল্যাবরেটরি, আমার স্টুডেন্ট যারা আছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসে, যখন তাদের সাথে আমি কাজ করি তখন প্রতিনিয়ত আমি অনুপ্রাণিত হই। ওদের সাথে যখন আমি সময়টা কাটাই, এটা আমার জন্য সবচেয়ে বেশি মানে আনন্দদায়ক একটা সময়। আমার কাছে মনে হয় যে একজন শিক্ষকের সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে তার স্টুডেন্টস, হ্যাঁ, তার আশেপাশে তার ল্যাবরেটরিজ। সে যখন দেখে তার স্টুডেন্টরা তার রিসার্চ নিয়ে অনেক ভালো করছে, গবেষণায় অনেক ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছে, তখন শিক্ষকের কাছে এটা সবচেয়ে বড় অনুপ্রেরণা। তো এই বিষয়ে আমি একটা ছোট্ট গল্প বলি। আমি একবার ইন্দোনেশিয়াতে একটা ইউনিভার্সিটিতে টকের জন্য গিয়েছিলাম। তো ওখানে অনেক স্টুডেন্ট আসলো। তো আমার একটা ফ্লাইটও ছিল সে সময়। তো তারা এত প্রশ্ন করছিল আমাকে, তা আমার খুব ভাল লাগছিল। তা আমার কাছে মনে হচ্ছিল যে আমরা যদি শিক্ষকদের আসলে এখানেই সবচেয়ে বড় সাকসেস, যখন স্টুডেন্ট অনেক প্রশ্ন করে আমরা যদি সেগুলোকে সুন্দর উত্তর দিতে পারি এবং সেটা দিয়ে সে যদি উপকৃত হয়। তো এরকম করতে করতে একসময় হলো কি আমার ফ্লাইটটি মিস হয়ে গেল। আমি আর সেই ফ্লাইটটি পেলাম না, একটা লোকাল ফ্লাইট জাকার্তা আসার জন্য। তো আমার কাছে মনে হলো যে আসলে এই যে একটা অল্প মানে স্টুডেন্টরা প্রশ্ন করছে, মডারেটর থামাতে পারছে না, মডারেটর এয়ারপোর্টে ফোন করছে, যেন লোকাল এয়ারপোর্ট তো বললে কিছুক্ষণ হয়তো থাকতে পারে, কিন্তু এগুলো একটা বড় অনুপ্রেরণা। যখন স্টুডেন্টরা আমাদেরকে অনেক প্রশ্ন করে, আমরা এগুলোকে উত্তর দিতে পারি এবং সুন্দরভাবে তারা সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে, আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা আমাদের জন্য বা আমার জন্য বিশেষ করে। স্যার, আমাদের আরো কিছু পার্সন আছে যারা কোশ্চেন করতে চায়, তার মধ্যে আমার প্রিয় হলো আমাদের সহকারী উপস্থাপক হাসনা বানু মোমো আপু। মোমো আপু আপনাকে কিছু সুন্দর প্রশ্ন করতে চাই। মোমো আপু, আপনি মাইকটা আনমিউট করে স্যারকে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ইতিমধ্যে আমি আপনার বক্তব্যগুলো খুব মনোযোগ সহকারে শুনেছি। বিশেষ করে কৃষিতে রোবট নিয়ে কাজটি সম্পর্কে জানার কৌতূহল আমার আরও বেড়ে গিয়েছে। আমি আরও বেশ কিছু প্রশ্নের উত্তর স্যার আপনার কাছ থেকে জানতে চাই। তার ভেতরে একটা স্যার, ডিসিশন সাপোর্ট সিস্টেম তৈরি করার যে বৈজ্ঞানিক চ্যালেঞ্জগুলো হয়, স্যাটেলাইট ডেটা, জিআইএস এবং মেশিন লার্নিংয়ের সংমিশ্রণে এমন সিস্টেম গড়ে তোলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনগুলো বলে আপনি মনে করেন? আচ্ছা, থ্যাংক ইউ তোমার সুন্দর প্রশ্নের জন্য। আসলে এখানে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে ডেটা। আসলে মানে আমরা প্রতিনিয়ত আমরা যেটাকে বলি ডেটা ড্রিভেন এগ্রিকালচার। ডেটা ড্রিভেন মানে হচ্ছে ডেটার উপর বেসড করে আমি ডিসিশন নিব। তো এই ডেটার যদি অ্যাভেলেবিলিটি না থাকে, কন্টিনিউয়াস ফ্লো না থাকে, তাহলে আমরা সেই ডিসিশনটা নিতে পারি না। এই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াস ডেটা অ্যালোকেশন। আর সেকেন্ড যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে ক্লাইমেট একটা বড় ফ্যাক্টর আমাদের জন্য। আসলে এই ক্লাইমেটের যেই মানে আনসার্টিনিটি, যেটাকে আমরা বলি অনিশ্চয়তা, সেটাকে যদি আমরা ডিল করতে পারি তাহলে কিন্তু মেশিন লার্নিং এর যে প্রেডিকশনটা সেটাই সবচেয়ে ভালো হবে। অর্থাৎ ডিসিশন সাপোর্ট সিস্টেমস এর মেইন যে ব্যাকবোন সেটা হচ্ছে ডেটা। আমাদের হাতে যদি ডেটা থাকে তাহলে আমরা সেই ব্যাকবোনটাকে ব্যবহার করে ডিসিশন নিতে পারি, প্রেডিকশন করতে পারি। সেই প্রেডিকশনের সাথে এগ্রিকালচার যে প্রেডিকশন,
তার মূল প্রেডিকশনের যেই প্যারামিটারটা সেটাকে আমরা বলি ক্লাইমেট। অর্থাৎ আমার কি পরিমাণ রেইনফল হবে, আমার কি পরিমাণ টেম্পারেচার এখানে আসবে। কারণ ক্রপের যে গ্রোথ, ক্রপের যে ফ্রুট থিংস, অথবা আমরা যে গ্রেইনস এর কথা বলি, সেই গ্রেইনস যে ফর্মেশন, সেগুলো নির্ভর করে সানশাইনের উপরে, টেম্পারেচারের উপরে, রেইনফলের উপরে। অর্থাৎ এগুলো একটা ভেরি ইম্পর্টেন্ট ইনপুট। আর প্রতিনিয়ত যে ফার্টিলাইজার্স বা পেস্টিসাইডস বা যে ধরনের আমার ডিস্ট্রেস থাকতে পারে আর কি, ডিস্ট্রাকশন থাকতে পারে, এগুলাকে ডিল করার জন্য কন্টিনিউয়াস ডেটা মনিটরিং সিস্টেম, সেই ডেটার উপর বেস করে আমরা যখন ডিসিশন দিতে পারবো, তখনই সেটা আসলে প্রকৃতপক্ষে রিয়েল মেশিন লার্নিং হবে। আর এই জন্য আমার কাছে মনে হয় যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ, নাম্বার 1 এটা হচ্ছে ডেটা ব্যাকবোন সিস্টেমস, নাম্বার 2 হচ্ছে ক্লাইমেট আনসার্টেনিটির যে ডেটাগুলো, কন্টিনিউয়াস ফ্লো। জি স্যার, তার মানে এখানে আবহাওয়া অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। অবশ্যই অবশ্যই। জি স্যার। স্যার, আমার পরবর্তী প্রশ্ন, টেকসই কৃষি ও এআই, আইওটির সংযোজন সম্পর্কে আপনার মতামত কি? বর্তমানে কৃষিতে এআই এবং আইওটির যে ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। আপনি কিভাবে মনে করেন এই প্রযুক্তিগুলো কৃষির সমস্যাগুলো মোকাবেলায় সহায়ক হবে? থ্যাংক ইউ। আমার মনে হয় এখন সবাই এআই সম্পর্কে মোটামুটি জানে, তাই না? আমরা যে জি সমস্ত স্যার। ল্যাঙ্গুয়েজ মডেল গুলো ব্যবহার করি, তাই না? চ্যাট জিপিটি, তারপর যে মাইনি, কো-পাইলট, এরকম অনেক ধরনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে। তো এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলো একটাই আউটপুট দেয়, সেটা হচ্ছে প্রেডিক্টেড আউটপুট, তাই না? আমরা যে অনেকগুলো, তারা এগুলোকে ট্রেন করে, অনেক ডেটা থেকে ট্রেন করার পর একটা প্রেডিক্টেড আউটপুট আমাদেরকে দেয়। এটাকে আমরা বলি হচ্ছে তোমার ট্রেনিং থেকে আমরা যে আউটপুট পাই তার অ্যাকিউরেসিটা কেমন বেসড অন এআই। এখন এগ্রিকালচারে আমরা অনেক এআই এর ব্যবহার করি। তার প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অনেক ডেটাকে ব্যবহার করি তার একটা প্রেডিক্টেড ক্লাস ব্যবহার করতে, প্রেডিক্টেড ক্লাসকে আমরা ডিটারমিনেট করার জন্য। এখন এআই আমাদেরকে সাপোর্ট করতেছে যে বিষয়টা, একটু আগে যে প্রশ্নটা বলছিলাম, যে আমি অনেক ডেটা দিয়ে একটা জিনিসকে ট্রেন করলাম, তাকে লার্নিং করলাম যে এই জিনিসটা হচ্ছে একটা অ্যাপলস, এই জিনিসটা হচ্ছে একটা ম্যাঙ্গো, আর এটা হচ্ছে ডিফেক্টিভ ম্যাঙ্গো, এটা হচ্ছে মানে আমরা একটা বলি ফ্রেশ ম্যাঙ্গো। তো এই জিনিসগুলোকে আমি যখন কন্টিনিউয়াস ট্রেন করতে থাকবো, তখন এআই আমাদেরকে যে ইয়েটা দিবে, সাপোর্টটা দিবে, সে তখন তার এই ডেটা সেট থেকে সে বলতে পারবে যে আমার মানে কোন ফ্রুটস এর কোয়ালিটিটা কেমন হলো, বা আমার প্রিভিয়াস ডেটা থেকে আমাকে বলে দিতে পারবে যে আমার আগামী বছরের প্রোডাক্টিভিটি কি হতে পারে বেসড অন প্রেজেন্ট যে ক্রপ প্রোডাকশন লেভেল থাকে আর কি, শস্যের যেই মানে রেগুলার যে কাল্টিভেশন প্রসেস। তো এই অ্যাডভান্সমেন্টটা আমাদেরকে এআই দিবে। এখন এআই এর সাথে আছে আইওটি। আইওটি বেসিক্যালি হচ্ছে আমাদের ডেটা ড্রিভেন পলিসি, ডেটাকে আমার ব্যান্ডউইথ অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে ইউজারের হাতে তুলে দিবে, সেটার জন্য আমি আইওটি ব্যবহার করি। অর্থাৎ আমি যদি আইওটি যদি আমার হাতে না থাকে, তাহলে কন্টিনিউয়াস যে ডেটা মনিটরিং, ডেটা ট্রেনিং সিস্টেমস, অর্থাৎ এআই সিস্টেমস আমার আছে একজনের হাতে, কিন্তু সেখানে ইন্টারনেট নাই। ইন্টারনেট করছে কি, সেই যে লার্জ ক্লাসিফিকেশন মডেলস গুলো আছে সেগুলোর সাথে সে কম্পেয়ার করে আমাদের বলে দিতে পারছে যে এর প্রেডিকশনটা কি হবে। তো এই জন্য আসলে সামনের যে দিনগুলো আসতেছে তার সাস্টেইনেবিলিটি, যদি আমরা টেকসইয়ের কথা বলি, যেটাকে আমরা ইংরেজিতে বলি সাস্টেইনেবিলিটি, তার মূল বিষয় হচ্ছে যে এই প্রেডিকশনের অ্যাকিউরেসিটা কত হবে। যে অ্যাকিউরেসি যত বেশি হবে তার সাস্টেইনেবিলিটি তত ভালো হবে। অর্থাৎ আমি যদি বলি রাইসের ডিজিজ প্রেডিকশন রেট ইজ ভেরি হাই, মানে অর্থাৎ আগামী গ্রীষ্মকালে বা সামারে বা রেইনি সিজনে আমাদের ধানে এই ধরনের ডিজিজ অ্যাটাক হতে পারে, তার প্রেডিকশনটা ভেরি হাই ক্লাইমেট বেসড ডেটা থেকে। তো ফলে এআই আমাকে এই ইনফরমেশনটা দিচ্ছে। তো ফলে আমি যেটা করতে পারি, তখন আমি ক্লাইমেট স্মার্ট পয়েন্ট, আমি এটাকে প্রেডিকশনের জন্য আগে থেকেই কোনো অ্যাডভান্সমেন্ট নিতে পারি। তো এই জন্য আসলে এআই এর ব্যবহারটা এগ্রিকালচারে বাড়তেছে, যেন আমরা আগে থেকেই প্রেডিকশনটা করতে পারি, যেন
এগ্রিকালচার প্রোডাক্টিভিটি এগুলোকে ইনক্রিজ করার জন্য, এটাকে ব্যবহারের জন্য, অর্থাৎ এআই আমাকে সাপোর্ট দিচ্ছে যে আমার রাইসে যদি কোনো ইনফেকশনস হয় বা ডিজিজ হয় বা ইন্টারভেনশনে আমি কি কি নিতে পারবো, অর্থাৎ কোন সিজনে রাইসে আমার ডিজিজ হতে পারে, পেস্ট অ্যাটাক হতে পারে, হ্যাঁ, তার কনসিকুয়েন্স আমি কি পরিমাণ ফসল পেতে পারি, এবং তার অপটিমাম হারভেস্টিং উইন্ডো, আমি কখন শস্যগুলো কাটতে পারি, কখন তুলতে পারি, এই বিষয়গুলোর ব্যাপারে আমাদেরকে এআই হেল্প করতে পারে। এই জন্য এআই এর ব্যবহারটা আসলে মানে সাস্টেইনেবিলিটির জন্য আমাদের বিজ্ঞানীদের, আমাদের যারা কৃষি সেক্টরে জড়িত আছেন, তাদের সবাইকে ব্যবহারটা শিখতে হবে। শিখতে পারলে এটা তখন আরো বেশি পরিমাণ ইফেক্টিভ হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। আমাদের ভেতরে এত আহ, সুন্দর এবং সাবলীল ভাষায় আপনি এআই এবং আইওটি সম্পর্কে আমাদের জানিয়েছেন। এই বিষয়টা খুবই ভালো লেগেছে স্যার। পরবর্তী প্রশ্ন স্যার আমার, বাংলাদেশের কৃষি গবেষণায় রোবোটিক্সের ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি রোবোটিক্স বা দূর সংবেদন প্রযুক্তির কি কোনো সম্ভাবনা আপনি দেখতে পান? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এটা হচ্ছে এগ্রিকালচার রোবোটিক্স, বিভিন্ন রকম আছে, বিভিন্ন লেভেলে আছে। ধরা যাক আমি একটা মেশিন ব্যবহার করতে চাই, তো আমার কাছে বাংলাদেশ থেকে অনেকে পিএইচডি করতে আসেন। এই মুহূর্তে দুজন আমার কাছে পিএইচডি করছেন, একজন হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের, আরেকজন হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। তো আচ্ছা। তারা একজন কাজ করছেন এই যে রিমোট কন্ট্রোল, তুমি বাংলাদেশে খুব সুন্দর বললে, দূর সংবেদ মানে দূর দূরত্ব সংবেদন। সাপেক্ষ। জি স্যার। হ্যাঁ, ইয়া। তো মানে আমার আসলে এখন জাপানিজটা আমি এটা এনকাকু বলি আর কি, যেটাকে আমরা বলি, অথবা রিমোট আচ্ছা কন্ট্রোল ইউনিট। তো আচ্ছা এই জিনিসটা আসলে আমাদের দেশে প্রয়োজন। তোমার কেন বলতেছি, আমাদের দেশে এখন কৃষি জমি যখন মানে বপন করতে হয়, যখন রাইস যখন ট্রান্সপ্লান্টিং এর টাইম হয়, তখন আমাদের লেবার শর্টেজ পাওয়া যায়। যদিও আমাদের অনেক মানুষ, কিন্তু ওই সময়ে কোনো লেবার নেই ফার্মে সাপোর্ট করার জন্য। তারপর আমরা যখন হারভেস্টিং এ যাই, তখন আমাদের লেবার শর্টেজ থাকে, আসলে আমরা ওই সময় এনাফ লেবার থাকে না। তাহলে দেখা যায় একজন যখন জমি চাষ করে, যখন জমিতে বীজ বপন করে বা হচ্ছে চারা রোপণ করে, যেটা ট্রান্সপ্লান্টিং, সেই সময়ের জন্য এনাফ আসলে সাপোর্ট দরকার। এখন যদি আমার সেই সময় আমি যদি একটা মেশিনারি ডেভেলপ করতে পারি, যেটা হয়তো রোবটিক্স হতে পারে, সেমি রোবটিক্স হতে পারে, অথবা আমার রিমোট কন্ট্রোল বেস সিস্টেম হতে পারে, তাহলে এটার সাপোর্টটা কি হচ্ছে, সে হয়তো 3জন মানুষের কাজ সে একাই করতে পারলো। মানুষ অবশ্যই থাকবে, এটাকে আমরা বলি সুপারভাইজড অটোনমি বা সুপারভাইজড ভিশন ফর মেশিনারি, অর্থাৎ মেশিনটা যেমন রিমোট কন্ট্রোল ইউনিট, এটা একটা সুপারভাইজড। তাহলে এই সমস্ত মেশিন যদি আমাদের দেশে আসে, তাহলে তার দুটো অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে আমরা লেবার শর্টেজটাকে মিনিমাইজ করতে পারি। সেকেন্ড হচ্ছে আমাদের ইয়াং যে জেনারেশনস আছে, তারাও তখন এর মধ্যে আগ্রহ তৈরি হতে পারে, এবং তারাও তখন এগ্রিকালচারে এই সমস্ত আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করতে পারে। যখন এরা আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করবে, তখন এখানে নতুন নতুন জব এমপ্লয়মেন্ট, জব ক্রিয়েশন তৈরি হবে। রোবটিক্স ইঞ্জিনিয়ার, এগ্রিকালচার রোবটিক্স ইঞ্জিনিয়ার, তারপরে রোবটিক্স সাপোর্ট ইঞ্জিনিয়ার, এগ্রিকালচার ডিসিশন সাপোর্ট ইঞ্জিনিয়ার। যেমন ধরা যাক ক্লাউডের একটা ক্লাউড ডেটা সেট, তাই না? এখন জি স্যার। ক্লাউড এখন এত বড় একটা বিজনেস হয়ে গেছে ওয়ার্ল্ডে। এখন এটার জন্য ডেটা ব্যাকবোন ইঞ্জিনিয়ার, ক্লাউড প্রোগ্রামিং ইঞ্জিনিয়ার, অনেক জব কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন বিষয়গুলো এইরকম, যখনই একটা নতুন ফিল্ড তৈরি হবে, নতুন সেক্টর আসবে, সেই সেক্টরের সাথে সাথে তখন অনেক জিনিসগুলো চলে আসবে এগ্রিকালচার রোবটিক্স এর সাথে। তুমি যদি খেয়াল করো, বাংলাদেশে এখন যে গাড়িগুলো যায়, সেগুলো জাপানি টয়োটা হাইব্রিড গাড়ি। এখন এই গাড়িগুলো সমস্তই মেকাট্রনিক্স বেসড, কিন্তু আমাদের আগের দিনের সেই গাড়ি আর নেই যে জি একজন স্যার। মেকানিক সব খুলে করবে, তা কিন্তু না। এখন গাড়িগুলো সবই ক্যানভাস সিস্টেমস, তার প্রোটোকল গুলো ক্যানে হয়, তার এসি কন্ট্রোল ক্যানে হয়, তার স্পিড কন্ট্রোল ক্যানে হয়। এখন এইগুলোকে করতে গেলে ওই লেভেলের সেই মেকানিক বা ইঞ্জিনিয়ার দরকার। তাহলে জি আমাদের দেশে যখন
একটা এই ধরনের গাড়ি গেল, তা আমরা হয়তো ভাবতে পারি যে ফুয়েলের বিষয়গুলো কমে গেল, তাই না, ফুয়েল বিক্রি বন্ধ হয়ে যাবে, কিন্তু না, এই দিক থেকে অন্য জবগুলো ক্রিয়েট হবে। যেমন এই গাড়িগুলোর মেইনটেনেন্সের জন্য হাই লেভেল টেকনিশিয়ান দরকার, হাই লেভেল ইঞ্জিনিয়ার দরকার। তখন তারা নতুন নতুন ইয়াং জেনারেশন যারা আছে তারা তখন এইদিকে চলে আসবে, তখন নতুন একটা ওয়ার্কফোর্স তৈরি হবে। আমাদের দেশে যে অনেক মানুষ আছে ঠিক, কিন্তু যখন দরকার তখন কিন্তু আসলে একটা স্কারসিটি আছে আমাদের দেশে ডেফিনেটলি। আমি যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি আমাদের দেশ সম্পর্কে খুব ভালোভাবেই জানি। তারপরে আমার কাছে বাংলাদেশি স্টুডেন্টরা যারা পিএইচডি করতে আসে, তাদেরকে আমি কাউকে কাউকে এই ল্যাবে কাজ করে আমার সাথে, যে রিমোট কন্ট্রোল বেস। অর্থাৎ দেখা যাক আমাদের দেশে যে জমিগুলো আছে, ধরো সেই জমিগুলোর মাঝখানে কোনো রাস্তা নাই, তুমি খেয়াল করে দেখবা। আমরা যদি একটা লার্জ বড় মেশিন নিতে চাই, তাহলে একজনের জমির উপর দিয়ে আরেকজনের জমিতে নিতে হয়, তাই না? এটা একটা ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন আমাদের দেশের জন্য, কারণ আমাদের দেশে কোনো প্ল্যানিং করে রাস্তা করা হয়নি। তা আমরা যদি এরকম ছোট ছোট রিমোট কন্ট্রোল মেশিন ব্যবহার করতে পারি ট্রান্সপ্লান্টিং এর জন্য, তা ওটা অনেক বেশি সেভিং হবে। কারণ জমিতে যখন পানিতে ট্রান্সপ্লান্ট করে, তখন একটা থেকে আরেকটাতে নেওয়া যায় না, তাই না, একটা ধান ক্ষেত থেকে অন্য ধান খেতে। তো এইসব ক্ষেত্রে আমরা যদি রিমোট কন্ট্রোল সিস্টেম ডেভেলপ করতে পারি, তাহলে হয়তো আমরা এই নতুনদেরকে এর মধ্যে নিয়ে আসতে পারি, প্লাস হচ্ছে নতুন ফিল্ড তৈরি হতে পারে, নতুন প্রোডাক্টিভিটি বাড়তে পারে, এবং এই যে লেবার শর্টেজ যে পিক সিজন গুলোতে, সেগুলোতে আমরা সাপোর্ট করতে পারি। জি স্যার, আশা করি এই অপার সম্ভাবনা আমাদের দেশে আসবে এবং আমাদের দেশের মানুষজন এতে আরো বেশি উপকৃত হবে। স্যার, আপনি যেটা বললেন যে দুই জমির মাঝখানে যেই ছোট্ট একটা রাস্তা থাকে, ওটা বাংলাতে বলে আইলে যে একজনের জমির পানি আর একজনের জমিতে ঢুকে যাচ্ছে, সেইটা নিয়ে আবার বিবাদ তৈরি হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে এমন হয়ে যায় স্যার। এই কারণে আমাদের দেশে বড় মেশিন গুলো, যেমন ধরো বড় ট্রান্সপ্ল্যান্টার, বড় মাপের কম্বাইন্ড হারভেস্টার নিয়ে একজনের ফিল্ড থেকে আরেকজনের ফিল্ডে যাওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে আসলে। জি স্যার। এনা হচ্ছে ঠিকই, কিন্তু আসলে যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করা হয়, তাহলে এই মেশিন গুলো ওই জমিতে যাবে কিভাবে, এই ব্যাপারে আসলে চিন্তা করা দরকার। জি স্যার। স্যার, আমার পরবর্তী প্রশ্ন, বিজ্ঞান ও উন্নত কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়াতে কি কি করা দরকার? সামাজিক স্তরে বিজ্ঞান চর্চা ও প্রযুক্তি গ্রহণ বাড়াতে আপনার মতে কোন উদ্যোগগুলো জরুরি? থ্যাংক ইউ, খুব সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমরা এখনো অনেকে বলি আর কি, বিশেষ করে স্মার্ট এগ্রিকালচার বা এরকম, কিন্তু আমরা এখনো জাপানে যখন মানে কৃষি জমিগুলোতে যাই বা ফার্মে যাই, আমরা যতটা পড়াই তার থেকে অনেক অনেক মানে আসলে সেই দিকেও নাই, অনেক পিছিয়ে আছে অ্যাডাপশনের দিক থেকে বা ব্যবহার উপযোগী, এটাকে বলি আমরা। এই অ্যাডাপ্টেবিলিটিটা বাড়ানোর বা সচেতনতা বাড়ানোর একটা বড় বিষয় হচ্ছে আসলে তার সাথে ডিসকাস করা। অর্থাৎ এক হচ্ছে যদি আমরা সামাজিক স্তরে বাড়াতে চাই, তাহলে এর জন্য প্রচুর পরিমাণে আমাদের প্রচারণা করতে হবে। মানে জিনিসগুলো যদি প্রচার না করি আমি, তাহলে তো এটা আসলে কারো কাছে যাবে না, তাই না? তাহলে এখন বিজ্ঞান চর্চার যে বিষয়গুলো, সেই বিজ্ঞান চর্চার টিম ওয়ার্ক থাকতে হবে। যেমন বিজ্ঞান অর্গ যেটা আছে, সেরকম আরো এরকম অনেক প্ল্যাটফর্ম থাকতে হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে নিজেদের মধ্যে সায়েন্স ক্লাব থাকতে হবে। সায়েন্স ক্লাবগুলো কন্টিনিউয়াসলি এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে, নিজের বিশ্ববিদ্যালয় তো আছেই, এমন যেটা করা যেতে পারে যে আমার বিশ্ববিদ্যালয় না, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় একজনকে নিয়ে আসলাম, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে আমন্ত্রণ করলাম। সেই সময় এগুলো বেশি ইফেক্টিভ হয় আর কি, আমার কাছে মনে হয়। যে এই কারণে আমরা যদি ইন্টারনাল আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটিগুলোর মধ্যে এইভাবে কমিউনিকেশন বাড়াতে পারি, শিক্ষকরা একটা ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে যে কিছু পড়াতে পারে, ছাত্রছাত্রীদের সাথে এরকম খোলামেলা আলোচনা করতে পারে, তাহলে আমার মনে হয় বিজ্ঞান চর্চাটা আরো অনেক ভালো হবে। সেই সাথে সাথে কৃষি চর্চা, এবং যেটা হচ্ছে যে শিক্ষক এবং যারা আছে তারা কৃষকদের সাথে যোগাযোগ বাড়ানো, এবং নতুন যারা এন্টারপ্রেনার আছে কৃষি ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করা। এখন বাংলাদেশে কিন্তু অনেক ইয়াংরা আসছে যারা কাজ করছে, আমি পেপারে মাঝে মাঝে পড়ি। তো ওদের মাধ্যমে আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করা যায়,
কথা বলা যায়, তাদেরকে মাঝে মাঝে ডেকে নিয়ে আসা যায় ইউনিভার্সিটিগুলোতে বা এরকম প্ল্যাটফর্মগুলোতে, তো আমার মনে হয় যে আমাদের বিজ্ঞান চর্চার ইয়াটা অনেক বাড়বে। জি স্যার, ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় এবং গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার এই কথাগুলো আমি মনে করি আমাদের এবং দর্শকদের, শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক কথা। স্যার অনেক কিছু শিখতে পারলাম স্যার। আমার প্রশ্ন শেষ। স্যার আপনাকে এখন জাকিয়া খাতুন তাকি কিছু প্রশ্ন করবে স্যার। থ্যাংক ইউ মোমো। যাকে থ্যাংক বলো। ইউ স্যার। আমাদের এখন তরুণ প্রজন্ম প্রযুক্তি ভিত্তিক কৃষি গবেষণার দিকে অনেক বেশি আগ্রহী। তাদের জন্য আপনার পরামর্শ কি? থ্যাংক তারা ইউ। আচ্ছা, আমার মনে হয় এটা একটা খুব ভালো প্রশ্ন করেছো। প্রযুক্তিবিদ যারা আছে তাদের আসলে দেখতে হবে যে আসলে সব প্রযুক্তি কিন্তু যে কৃষিক্ষেত্রে কাজ করবে তা কিন্তু না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো পিছিয়ে আছে, কিছু কিছু ক্ষেত্রে অ্যাডাপশন আসতে পারে। ধরো যাক আমাদের প্রযুক্তিবিদরা যদি কৃষিক্ষেত্রে যেতে চায় তাহলে তাদের দেখতে হবে কস্টটা কত মিনিমাইজ করা যায়, কস্টিং বিষয়টা, আর টাইমটা কতটুকু সেভ করা যায় ওটার সাথে। কারণ কস্ট যদি না কমানো যায় তাহলে হয়তো তারা একটা সময় এর মধ্যে আর আগ্রহ থাকবে না তাদের, মানে প্রফিটটা যদি তাদের সেইভাবে মার্জিন না থাকে। আর সেকেন্ড হচ্ছে যে তাদেরকে প্রোডাক্টিভিটি যদি তারা বাড়াতে পারে এই সমস্ত আধুনিক প্রযুক্তির সাথে, এবং এই আমাদের দেশে যারা প্রযুক্তি নিয়ে কাজ করে তাদের আসলে কন্টিনিউয়াসলি যারা আমাদের বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন তাদের সাথে যোগাযোগ করা, কথাবার্তা বলা, বিভিন্ন প্রোগ্রামগুলোতে সাইন আপ করা, যেমন বিভিন্ন টেকনোলজিক্যাল শোকেস গুলো যেগুলো জাপানে হয়, আমেরিকাতে হয়, আমি দেখছি। তো সেই সমস্ত শোকেস গুলো নিয়ে আসা প্রাইভেট সেক্টরে, যেমন আমাদের দেশে প্রাইভেট সেক্টরে যারা যারা আছে তাদেরকে আসলে একটা সময় এগুলোকে নিয়ে টেকনোলজিক্যাল শোকেস, অর্থাৎ ফার্মারদেরকে, কৃষকদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে সামনে স্টল করে করে দেখানো। আমার মনে হয় এই জিনিসটাতে আমরা পিছিয়ে আছি। যেমন আমাদের লোকাল কনফারেন্স গুলোতে এই সমস্ত যারা প্রযুক্তিবিদ যারা আছে, যারা বিভিন্ন টেকনোলজি নিয়ে কাজ করে, তাদের জন্য বুথ করা দরকার। তারা এসে এসে কনফারেন্সের সাথে সাথে সেই বুথে তাদের টেকনোলজি গুলো দেখাতে পারে। তো দেখালে দুটো জিনিস হতে পারে, সেটা ডিসেমিনেশন হতে পারে, সাথে সাথে স্টুডেন্টরা যারা নতুন আছে তারাও শিখতে পারে। তো এই জন্য আমার মনে হয় আমাদের দেশে একটা সবচেয়ে বড় যে গ্যাপটা, আমাদের লোকাল কনফারেন্স গুলো সাস্টেইনেবিলিটি কন্টিনিউটিটা খুব কম। দেখা গেল প্রথম বছর খুব বড় করে হয়, দ্বিতীয় বছর আর হয় না, তৃতীয় বছর আর হয় না, চতুর্থ বছর হয়তো আবার হয়। এই কন্টিনিউটিটা যদি রাখা যায় যে আমি একটা সোসাইটি করলাম, সেই সোসাইটি প্রত্যেক বছর কনফারেন্স করবে, প্রত্যেক বছর বুথ করবে, তাহলে সেই বুথে এসে নতুন নতুন যারা ইয়াং উদ্যোক্তা আছে, যারা নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করে, তারা সেগুলোকে দেখাতে পারলো মানুষের সামনে এবং অডিয়েন্সের সামনে, শ্রোতাদের সামনে, স্টুডেন্টদের সামনে, তখন এটা অনেক বেশি অ্যাডাপশনের কাছাকাছি যাবে। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশে যেটা হয় এই জিনিসটা আসলে খুব বড় করতে যে এটা কন্টিনিউটি রাখতে পারে না। এই কন্টিনিউটিটা যদি কন্টিনিউয়াসলি রাখতে পারে, যে প্রতি বছর আমাদের বিভিন্ন সোসাইটি এই সমস্ত কনফারেন্স, এই সমস্ত টকগুলো, সেগুলোকে একটা রেগুলারাইজ করা আর কি, প্রত্যেক বছর একটা সময় করা, প্রত্যেকটা ইউনিভার্সিটির শিক্ষকরা আসবে, ছাত্র আসবে, ছাত্রীরা আসবে, তারা কথাবার্তা বলবে, তখন এগুলো আসলে অ্যাডাপশন, প্রযুক্তিবিদ্যা এগুলোকে গ্রহণ করতে পারবে, তারাও তাদের প্রযুক্তিগুলোকে দেখাতে পারবে, তারাও নতুন কিছু গ্রহণ করতে পারবে। ফলে এটার কোনো বিকল্প নাই আমার কাছে মনে হয়। ফলে এই জায়গাটাকে আমাদের আরো বেশি মানে টেকসই লেভেলে নিয়ে যাওয়া দরকার। আপনি অনেক সুন্দর সুন্দর দিকগুলো তুলে ধরেছেন, আর আমার মনে হয় এগুলো অবলম্বন করা উচিত বাংলাদেশে, যেহেতু আমাদের নতুন নতুন গবেষক অনেক বেশি বাড়ছে, এগুলা তাদেরকে সাহায্য করবে তাদের গবেষণার কাজে। স্যার আপনার সময় তো এত বেশি বাংলাদেশের সুযোগ ছিল না গবেষণা, তাহলে আপনি এই পরিস্থিতিগুলা কিভাবে মোকাবেলা করছেন? তারপর বিদেশে আপনি কিভাবে এই গবেষণার কাজে লিপ্ত হয়েছেন? আপনার মধ্যে কোন প্রধান প্রধান সমস্যাগুলো তখন আপনাকে ফেস করতে হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ।
আসলে একটা জিনিস হচ্ছে কি, যে আমাদের সমস্যা সব জায়গায় থাকবে। আমাদের দেশের বয়স কিন্তু খুব একটা বেশি না। আমরা যদি দেখি আমেরিকার বয়স অনেক লম্বা। আমি যখন এখন জাপানে আছি, আমি দেখি জাপানের বয়স আমাদের থেকে ১০০ থেকে ১৫০ বছর বেশি বড়। তারা কন্টিনিউটিটা অনেক লম্বা সময় রাখতে পারছে। তো আমাদের দেশের বয়স মাত্র ৫০ বছর, খুব বেশি না, কিন্তু এর মধ্যে অনেক আপস হয়েছে, ডাউনস হয়েছে। তো সমস্যা সব দেশই বিভিন্নভাবে বিভিন্ন অবস্থাতেই আছে। অর্থাৎ আমাদের দেশে একরকম ভাবে আছে, এখানে একরকম ভাবে আছে, আমেরিকাতে তো অন্যভাবে আছে। তো এই বিষয়গুলোকে আসলে থাকবেই, মানে যে যেখানেই থাকুক সমস্যা থাকবেই, সেটা বিভিন্ন ভাবে থাকবে আর কি, এক একজনের এক একটা। এখন এইটাকে মোকাবেলার প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে মোটিভেশন। আমি যদি মোটিভেটেড থাকি, আমি যদি বাংলাদেশে মোটিভেটেড থাকি, আমি খুব ভালো কাজ করতে পারবো। তার মানে হচ্ছে আমার ওইখানে হয়তো রিসোর্সের সমস্যা থাকতে পারে, কিন্তু আমার ওইখানে হয়তো ম্যান পাওয়ার আছে। তখন হয়তো আমি বাইরে কোলাবোরেশন করলাম সেই রিসোর্সটা পাওয়ার জন্য। সেটা হয়তো এক্সটেন্ডেবল। আগে হয়তো ডিফিকাল্ট ছিল, এখন হয়তো একটু সহজ হয়েছে। এগুলো হয়তো এক সময় হবে না, এটা একটু সময় লাগবে। সেই সময়টাকে ধরে রাখতে হবে। এবং গবেষণার ক্ষেত্রে প্রধান যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে প্যাশন্স থাকতে হবে, এবং এই প্যাশন্সের সাথে সাথে প্যাশন থাকতে হবে। দুটো জিনিস একসাথে না থাকলে হবে না। তো এই প্যাশন এবং প্যাশন্সের সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে মেন্টরিং থাকতে হবে ইয়াংদের জন্য। অর্থাৎ সে যাদের সাথে কাজ করবে সেই মেন্টর যেন তাকে এই প্যাশনস গুলো তার মধ্যে ধরে রাখতে পারে, সেই জন্য এনকারেজ করতে হবে, তাকে সেকে চেষ্টা করতে হবে। তার হয়তো সমস্ত সুযোগ থাকবে না, তখন সে হয়তো চেষ্টা করবে তার পরিধিতে, তার মাধ্যমে সেই জিনিসগুলো নিয়ে আসা। ধরা যাক আমি একটা আইওটি সেন্সর ডেভেলপ করতে চাই, আমি ইরিগেশন সিস্টেম ডেভেলপ করতে চাই, যেখানে সয়েলের ময়েশ্চারের লেভেল অনুযায়ী আমি ইরিগেশন দিব, যেহেতু আমার বৃষ্টিপাত কম আছে, রেইনফল। তাহলে এই জিনিসটা তৈরি করতে গেলে আমার কি কি লাগবে? আমার কিছু মাইক্রো কন্ট্রোলার লাগবে, আমার কিছু সেন্সর লাগবে, আমার কিছু রিলে লাগবে, আমার কিছু পাম্প লাগবে। এখন আমাদের দেশের লোকাল বাজারে হয়তো এগুলো অ্যাভেলেবেল না, তখন আমরা হয়তো চিন্তা করব যে পাশাপাশি কোত্থেকে আমরা এগুলোকে সহজভাবে নিতে পারি। তখন সেগুলো একটা সোর্স, আউটসোর্সিং করা, যারা হয়তো বিদেশে আছে তাদের সাথে যোগাযোগ করা, যে আমার এই জিনিসগুলো দরকার, আমি কিভাবে পেতে পারি। তখন হয়তো আমরা যারা বাইরে আছি তারা সহযোগিতা করতে পারি। আর এখন আমাদের দেশে অনেক ইন্টারন্যাশনাল কুরিয়ার সিস্টেমসও চালু হয়েছে, সেগুলো আমাদেরকে হেল্প করতে পারে যে এই জিনিসগুলো কিভাবে পৌঁছে যেতে পারে। এখন আমরা অনেক কিছুই কিন্তু অনলাইনে কিনতেছি, তো ফলে প্রবলেম থাকবে, বাধা থাকবে। এর মধ্যে থেকে মোটিভেশনটা হচ্ছে বড় বিষয়, যে আমি যদি মোটিভেটেড হই তাহলে আমি অনেক কিছুকেই ওভারকাম করতে পারবো। বাংলাদেশে অনেক সমস্যা আছে ডেফিনেটলি, কিন্তু সেই সাথে সাথে বাংলাদেশে অনেক সুবিধাও আছে। যেমন বাংলাদেশে আমাদের সবার ফ্যামিলি আছে, বাংলাদেশে আমাদের আবেগ, আমাদের কষ্টগুলোকে শেয়ার করার জায়গা আছে। আবার ঠিক আছে, জাপানে তাহলে কি নেই? জাপানে আমাদের ফ্যামিলি নেই, আমাদের আবেগগুলো, কষ্টগুলোকে শেয়ার করার জায়গা নেই। মানে এখানে কিন্তু একটা আছে, এখানে মানুষের মানসিকভাবে মানুষ অনেক দুর্বল, মানসিকভাবে মানুষ অনেক একা। সে এখানে আনন্দ করতে জানে না, কারণ তার সাথে তো কেউ নেই। তো ফলে তার পরিবার নেই, তার বন্ধু নেই। তাহলে এখানেও সে কিন্তু এক ধরনের আইসোলেশনের মধ্যে থাকে। আবার সে যদি অন্য দেশে যায়, সে তখন তার কিছু কিছু প্রবলেম থাকবেই। তো এখন এগুলোকে না দেখে আমাদের দেখতে হবে যে আমি কাজটা আসলে করতে পারছি কিনা। আমি যখন একটা রাস্তা দিয়ে হেঁটে যাব, সেখানে পাথর থাকবে, ইট থাকবে, সবকিছু থাকবে। আমি কি আবার চলা থামিয়ে দিব সেগুলোর সাথে, মানে বাধা পেয়ে? আমি তো থামাবো না। তো বিষয়গুলো সেরকমই, আমি যে দেশেই থাকবো না কেন, আমার সামনে কোথাও না কোথাও কোনো সমস্যা থাকবে। সেটা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে থাকবে, মানে এনার্জি যেভাবে ট্রান্সফার করে, সমস্যাও সেইভাবে ট্রান্সফার করে বিভিন্ন ভাবে। বাংলাদেশে একভাবে, জাপানে একভাবে, আমেরিকাতে একভাবে। কিন্তু যিনি কাজ করবেন, তার প্রথম এবং প্রধান যে জিনিসটা হবে, তাকে মোটিভেটেড হতে হবে যে আমি এটাতে কাজ করব। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে প্রশ্নের উত্তর শেষ করব। আমার কাছে মিয়ানমার এক স্টুডেন্ট আসলো একবার, মাস্টার্স করতে যায় আন্ডারে। তো ঠিকমতো ইংরেজি বলতে পারতো না, খুব কষ্ট হতো তার। কিন্তু সেই যে রেকমেন্ডেশনে আসছে, সে আমাকে বললো সে খুব ভালো কাজ করে, দেশের জন্য অনেক কাজ করবে মিয়ানমার জন্য, মেশিনারি ডেভেলপ করে, এগ্রিকালচার মেশিনারি। আমি দেখলাম তার মধ্যে খুব আগ্রহ আছে,
সে আমার সাথে ভেঙে ভেঙে ইংলিশে কথা বলা শুরু করলো। আমি তাকে একটা দিলাম যে সে যেহেতু মিয়ানমারে এগ্রিকালচার ইউনিটে কাজ করে মেশিন ডেভেলপমেন্টে, আমরা চিন্তা করলাম আমরা এমন একটা মেশিন ডেভেলপ করব যেই মেশিনের সমস্ত জিনিসপত্র লোকালি মিয়ানমারে পাওয়া যায়। ঠিক আছে, তো পরে আমরা চিন্তা করলাম ঠিক আছে, তো ওই সমস্ত মিয়ানমারে যা যা পাওয়া যায়, মোটর, বিয়ারিং, চেইন, তারপর ট্রান্সপ্লান্টার হুইলস, সব আমরা চায়না থেকে বিভিন্ন ভাবে আমদানি করলাম, বিভিন্ন সোর্স থেকে রিকোয়েস্ট করে করে। তো যেটা হলো, সে পরে একটা উইডিং মেশিন বলি আমরা, অর্থাৎ আমরা যখন রাইস ট্রান্সপ্লান্ট করি, রাইস যখন ছোট থাকে পানিতে তখন অনেক আগাছা হয়, সেই আগাছাগুলো সরানোর জন্য আমাদের এক ধরনের মেশিন দরকার। যে মেশিনটা আমরা প্রথম ব্যবহার করার চেষ্টা করতেছি, যে এটা ফ্লটেড হবে, সেই সাথে সাথে আগাছাগুলোকে তুলে নিয়ে আসবে। কারণ মানুষ ধান ক্ষেতের মধ্যে এই কাদার মধ্যে ঢুকে এটা তোলা খুবই কষ্টকর, মানে উইডস গুলো, যেহেতু উইডস গাছের মূল নিউট্রিয়েন্টসটা নিয়ে নেয় রাইসের, সে কারণে এখান থেকে নিউট্রিয়েন্টস গুলো ডিসলোকেট হয়ে যায়। তো সে কাজ করতে থাকলো, কাজ করতে সে খুব ইন্টারেস্টেড, সে একটা ডেভেলপ করলো। করার পরে আমার খুব ভালো লাগলো তার মোটিভেশন দেখে। সে সারা দিন রাত কাজ করলো লোকালি সমস্ত জিনিস। সে কিন্তু ঠিক মতো ইংরেজি বলতে পারতেছে না। আমি তার মানে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সে আমার সাথে চলা শুরু করলো। আমি বললাম ঠিক আছে, কাজ সে শেষ করুক। আমি তাকে সাহায্য করতে লাগতাম লেখালেখিতে, ইয়েতে। তো সে পরে ডেভেলপ করলো, সে খুব সুন্দরভাবে তার মাস্টার্স ডিগ্রিও শেষ করলো, তার কাজটাও খুব ভালো হলো। সে ওটাকে নিয়ে একটা প্রিলিমিনারি কাজ করতে পারলো, অর্থাৎ সেটাকে ডিজাইন করলো, 3D ডিজাইন করলো, ফ্যাব্রিকেশন করলো, ইভালুয়েশন করলো, টেস্টিং করলো। তারপরে সে মিয়ানমারে ফিরে গেল, ফিরে যে ওই রকম আরো 3টা মেশিন বানালো সে, হ্যাঁ, এবং আমাকে সে ভিডিও পাঠালো। তা আমি দেখে খুব ইন্সপায়ার্ড হলাম এই কারণে যে অনেক সময় হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য অনেক মেধার প্রয়োজন নাই, যেটা দরকার তার মোটিভেশন। আর যদি মোটিভেশন থাকে, সে যদি হেল্প করতে চায়, সে বিভিন্নভাবে হেল্প করতে পারে। আমার কাছে এটা দেখে আমি প্রায় মনে করি যে ও ঠিক মতো ইংরেজি বলতে পারতো না, খুব কষ্ট হতো তার। আমার সাথে ধীরে ধীরে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়ে আমি আরো একজন স্টুডেন্ট তার সাথে দিলাম যেন তাকে সাপোর্ট করে। তারপরে সে সুন্দর কাজ করলো। পরে সে ওই জিনিস আরো 2টা মেশিন তৈরি করে মিয়ানমারে ব্যবহার করা শুরু করলো। এই জন্য আসলে আমাদের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মোটিভেশন। এই জিনিসটা আমিও নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করবো। যখন কোনো পরিস্থিতি আমার জন্য কঠিনকর হবে বা স্ট্রেসফুল লাগবে, আমি চেষ্টা করবো মোটিভেশনের মাধ্যমে সেগুলো কন্ট্রোল করার। থ্যাংক এক্স্যাক্টলি ইউ রাইট। স্যার, আপনি অনেক সুন্দর একটা উপদেশ দিলেন, আমি এটা আমার নিজের জীবনেও প্রয়োগ করব। স্যার, আমার হলো আরেকটা প্রশ্ন ছিল, আপনার হলো পরবর্তী গবেষণার কাজ কি হতে পারে, কোন ক্ষেত্রে আপনি গবেষণা করতে পারেন? আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এখন নতুন কিছু প্রজেক্ট করছি। আসলে এই প্রজেক্ট গুলো হচ্ছে, ধরা যাক আমি এখন আমেরিকার একটা ইউনিভার্সিটি, আমরা বলি পার্ডু ইউনিভার্সিটি আর কি, খুব ভালো ইউনিভার্সিটি। তার সাথে আছে হচ্ছে আরেকটা ইউনিভার্সিটি হচ্ছে মেলবোর্ন ইউনিভার্সিটি, আর হচ্ছে ইন্ডিয়ার আইআইটি খড়গপুর, এবং আমাদের ইউনিভার্সিটি। আমরা 4টা ইউনিভার্সিটি এবং জাপানের কিয়োটো ইউনিভার্সিটি সহ আমরা একটা কাজ করছি আর কি। আমরা আমাদের ইউনিভার্সিটি হচ্ছে লিড ইউনিভার্সিটি। তো আমরা এখন যে রিসার্চটা করছি সেটা হচ্ছে অ্যাপেলের যে ডিজিজ হয়, সেই ডিজিজটাকে ডিটেক্ট করা কুইকলি, আর্লি ডিটেকশন আমরা বলি। আমরা যদি খুব দ্রুত, অর্থাৎ আমাদের দেশে এটা করা যাবে, যেমন আমের যদি কোনো কারণে আগে প্রবলেম তৈরি হয়, তাহলে এটা থেকে আমরা কিভাবে ডিজিজটাকে ডিটেক্ট করতে পারবো। ধরা যাক একটা পর্যায়ে এমন হয় আপেল গাছে যে যদি রোগ দেখা দেয়, পুরো আপেল গাছটাকে কেটে ফেলতে হয়। তো এটা যারা কৃষক, মানে আপেল গ্রোয়ার আমরা বলি, তাদের জন্য এটা আসলে খুবই দুঃখজনক এবং খুবই লস। কারণ এক একটা আপেল গাছ হচ্ছে, এগুলোকে বলে আমরা পেরিনিয়াল বলি এগ্রিকালচারে, তার মানে বছরের পর বছর হয়। যেমন আম গাছ 25 বছর 30 বছর হয়। কোনো আম গাছে যদি এমন রোগ হয় যে আম গাছটাই কেটে ফেলতে হলো, সেটা নিশ্চয়ই দুঃখজনক, তাই না? কষ্টদায়ক। একটা আম গাছের জন্য কত পরিমাণ পরিশ্রম। ঠিক একইভাবে এখন যেটা হয়েছে, এই ডিজিজ গুলো এত বেশি আউটব্রেক হয়ে যায় ক্লাইমেটের কারণে। ক্লাইমেটটা যখন চেঞ্জ হয়, অর্থাৎ আমার যদি টেম্পারেচার বাড়ে, তাহলে এখানে ডিজিজের ইয়াটা বেড়ে যায় আর কি, মানে ইনসিডেন্সটা বেড়ে যায়। তো আমরা এখন চেষ্টা করছি এই ক্লাইমেট প্যারামিটার গুলো
সাথে সাথে আমরা আর্লি ডিজিজ গুলো ডিটেক্ট করতে পারি কিনা। অর্থাৎ ক্লাইমেটের কারণে এবং ডিজিজ গুলো, আরেকটা জিনিস হচ্ছে স্প্রেডিং হচ্ছে এয়ার এর সাথে। অনেক ডিজিজ থাকে যেটাকে আমরা বলি ফাঙ্গাস, অর্থাৎ ছত্রাক, এয়ার বেসড, এয়ার বর্ন বলি আমরা, ওগুলো ছড়িয়ে যায়। আমরা এখন অনেক ডেটা কালেকশন করতেছি এই ডিজিজ গুলোর উপরে, আসলে যে এআই বেস সিস্টেমস ডেভেলপ করার জন্য, যেখান থেকে মানে যিনি অ্যাপেল গ্রোয়ার বলি আমরা, তারা যদি এটাকে ব্যবহার করতে পারে, এই মডেলটাকে, আমরা সেভাবে চেষ্টা করছি। আমরা এজ ডিভাইস, অর্থাৎ সিস্টেমটাকে আমরা ফার্মার্স এবং এই গ্রোয়ার্স এর হাতের কাছে নিয়ে আসা, সে যেন বুঝতে পারে যে এই শীতে বা আগামী স্প্রিং এ অথবা তোমার গ্রীষ্মে বা সামারে ওয়েদারের কারণে আমাদের আপেল মানে গার্ডেনে কি পরিমাণ ডিজিজ আসতে পারে, এবং ডিজিজ গুলো এক একটা ডিজিজ এক এক সময় আসে। এগুলোকে যদি আমরা আগের থেকে করতে পারি, তাহলে হয়তো আগে একটা প্রিপারেশন আমরা নিয়ে নিতে পারি, যে কি ধরনের আমার হার্বিসাইড দরকার উইডিং এর জন্য, বা কি ধরনের পেস্টিসাইড দরকার, বা কি ধরনের ইনসেক্টিসাইড দরকার, বা কি ধরনের ফাঙ্গিসাইড দরকার, সেটা একটা আলাদাভাবে মানে প্রি প্ল্যান করে নেওয়া যেতে পারে। তো এই একটা রিসার্চ আমরা করছি এই মুহূর্তে, এবং ভবিষ্যতে এটাও করার ইচ্ছা আছে। সেই সাথে সাথে আমরা তুমি নিশ্চয়ই ড্রোনের কথা দেখছো, ড্রোন দিয়ে আমরা মাল্টি মডেল ইমেজ কালেক্ট করতেছি। ইমেজের বিভিন্ন ক্যাটাগরিজ আছে, কিছু হয়তো আরজিবি ইমেজ, কিছু হচ্ছে ইনফ্রারেড ইমেজ। এই সমস্ত ইমেজ থেকে ধরা যাক একটা ইমেজে একটা ডিজিজ দেখা যাচ্ছে, আরেকটা ইমেজে দেখা যাচ্ছে না, বা আরেকটা লিফে দেখা যাচ্ছে না, সেটার জন্য হয়তো আমরা ইনফ্রারেড ইউজ করি। এরকম মাল্টি মডেল সিস্টেমস এর মাধ্যমে এই কাজটা আমার ভবিষ্যতে করার ইচ্ছা আছে। আর সেই সাথে আমরা চেষ্টা করছি একটা স্প্রেয়ার সিস্টেমস ডেভেলপ করা, যেটা হচ্ছে স্পটে শুধুমাত্র স্প্রে করবে। অর্থাৎ একটা আপেল গাছে যেখানে যেখানে প্রবলেম হচ্ছে সেই জায়গাগুলোতে সে স্প্রে করবে, সব জায়গায় না। এটা হচ্ছে প্রিসিশন এগ্রিকালচার, এটা কনসেপ্ট। আমি সব জায়গায় দিব না, যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকুই আমি হয়তো পেস্টিসাইড ইউজ করলাম। তো এই ধরনের রিসার্চ যদি আমরা এটা শেষ করতে পারি, তাহলে আমার ইচ্ছা হয়তো এরপরে আমি হয়তো সিট্রাসের উপর কাজ করব, সেই সাথে সাথে হয়তো আমি ম্যাঙ্গো, আমাদের দেশে যেটা আছে, আমের উপর কাজ করব। তো এগুলোতে অনেক কাজ করার জায়গা আছে আমার মনে হয়। তো ফলে এই দিকে আমার ভবিষ্যতে আরেকটু কাজ করার ইচ্ছা আছে, এবং আরো কিছু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ইচ্ছা আছে, বিশেষ করে মেশিনারি এবং এআই সেক্টরে। শুনে খুবই ভালো লাগলো। এটা হলে পরে অনেকগুলা গাছ সেভ হবে, অনেকগুলা সাহায্য হবে কৃষকদের, যারা কষ্ট করে এত রোদে বৃষ্টিতে, তাদের জন্য এগুলো খুবই হেল্পফুল হবে। এক্স্যাক্টলি রাইট। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের এত মূল্যবান সময় দিলেন, আমাদের এত কিছু জানা হলো, আমাদের অনেক কিছু এখানে অজানা ছিল। আপনি খুবই বোধগম্য সহজ ভাষায় সেগুলো আমাদেরকে এক্সপ্লেন করলেন, আমাদের জেনে খুবই ভালো লাগলো। এগুলো পরবর্তীতে যারা নতুন গবেষক তাদের অনেক কাজে লাগবে। আমি আশা করি। থ্যাংক ইউ। বিজ্ঞানী.org পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং আশা করি আপনি পরবর্তী যে গবেষণা কাজ করছেন তা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো হাতে কলমে এবং প্র্যাকটিক্যালি। থ্যাংক ইউ জাকিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সুন্দরভাবে প্রশ্নগুলো করেছো এবং সহজভাবে আমাকে হেল্প করেছো উত্তরগুলো দেওয়ার জন্য। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে। আশা করি আপনাকে আমরা পরবর্তী সময় আবার আমাদের পাশে পাবো, আমাদের যখন আরো কিছু নতুন নতুন গবেষকদের প্রশ্ন থাকবে তাদেরকেও আপনি উত্তর দিবেন এবং আমাদেরকে আবারও সাহায্য করতে এগিয়ে আসবেন। প্রশ্ন করতে চান তাহলে রেইজ ইওর হ্যান্ড। এছাড়াও কারো যদি প্রশ্ন করার থাকে বা কোনো কিছু জানার থাকে আমাকে মেল করলে হবে। আমি তাহলে আমার পক্ষ থেকে একটা প্রশ্ন করি যে আমাদের এখন শুধুমাত্র এই বিভিন্নভাবে ড্রোন দিয়ে তো হচ্ছে, এছাড়া স্যাটেলাইট ইমেজিং দিয়েও তো অনেক ধরনের মানে এগ্রিকালচারের প্রেডিক্টিভ বিভিন্ন মডেল তৈরি করা হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে কি আমাদের এরকম কোনো স্যাটেলাইট ইমেজিং গুলো কি ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন থেকে পাওয়া যায়, যেন আমরা খুব সহজে এইগুলো আমরা গবেষকরা যেন এগুলোকে ব্যবহার করতে পারি? থ্যাংক ইউ মশির ভাই, আমার মনে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। অবশ্যই পাওয়া যায়। আমার কাছে বাংলাদেশ থেকে প্রায় 3-4 ইউনিভার্সিটি টিচাররা পিএইচডি করে গেছে আর কি, স্যাটেলাইট রিমোট সেন্সিং এ। ফলে আমরা আসলে বেশ কিছু কাজ করেছি বাংলাদেশের উপরে। আসলে যেহেতু বাংলাদেশের ড্রোনের ফ্যাসিলিটিটা কম বা এই ধরনের মেশিনারি, তো আমরা প্রেডিক্টিভ কিছু মডেল করেছি। যেমন ধরা যাক
আমরা কিছু ইন্স্যুরেন্স মডেলিং করেছিলাম বাংলাদেশে হাওর এরিয়ার উপরে। অর্থাৎ বাংলাদেশের যে হাওর এরিয়াগুলো আছে, সেই বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ওই অঞ্চলে আমাদের ধানের প্রায় 15-16% প্রোডাকশন হয়। ফলে ওই জায়গাগুলোতে প্রচুর ফ্লাশ প্ল্যান হয় এবং প্রচুর ফার্মার্স লস করে আর কি। তো ওখানে আমরা কিছু ফ্রি সোর্সে কিছু ডেটা আছে, যেমন স্যাটেলাইট ডেটা আছে, সেগুলো হচ্ছে ইউএসজিএস আমাদের ল্যান্ডসেট দেয় ফ্রি অ্যাভেলেবল 7, 8, 9, এবং এর আগের রিপোজিটরি থেকে আমরা নিতে পারি। তো সেগুলোর হচ্ছে একটা প্রবলেম হচ্ছে, সেগুলো রেজুলেশন গুলো হচ্ছে হয়তো একটু খুব একটা অত বেশি আসলে প্রমিজিং না, 30 মিটার রেজুলেশন, 15 মিটার রেজুলেশন। আর প্লাস আরেকটা বড় যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হচ্ছে আমরা বলি টেম্পোরারি রেজুলেশন, অর্থাৎ একই জায়গার ডাটাটা 15 দিন পরে হয়তো সেই ইমেজটা পাওয়া যায়। অর্থাৎ স্যাটেলাইটটা যখন অরবিটে ঘুরে সেই জায়গাটার 15 দিনের মধ্যে কোনো মানে ইনফরমেশন থাকে না। ফলে কিন্তু এখন কোপারনিকাস, ইউরোপিয়ান যে হাব, তারা আরেকটা স্যাটেলাইট এটা দিচ্ছে, আমরা বলি সেন্টিনেল-2, এটা একটু বেটার, মাইক্রোওয়েভ বেসড ডেটা বেস। ফলে এরা আরেকটু ভালো ডেটা দিচ্ছে আর কি। অর্থাৎ আমি 15-20 মিটার, 10 মিটার থেকে 15 মিটার রেজুলেশন পাচ্ছি। আর আরেকটা যেটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এভরি 10 ডেজ আমি স্যাটেলাইটটা ঘুরে আসতেছে। ফলে এখানে আমি একটা এডিশনাল অ্যাডভান্টেজ পাচ্ছি, যে আমার হয়তো 5 ডেজ থেকে 10 ডেজ কমে আসছে। এখন নতুন আরেকটা স্যাটেলাইট আসছে, সেটাকে বলে আমরা প্ল্যানেট আর কি মুহূর্তে। সো প্ল্যানেট প্রতি 5 দিন পর পর দিচ্ছে আর কি মোটামুটি। হ্যাঁ, এবং এটাও খুব প্রমিজিং। কিন্তু প্ল্যানেট আসলে কিছু লিমিটেড, ওরাও কিছু পেইং সিস্টেমস আছে ওদের, বাট স্টুডেন্টস প্লাস রিসার্চারদের জন্য কিছু লিমিটেড অ্যাক্সেস ওরা তৈরি করছে, এখান থেকে পাওয়া যাচ্ছে আর কি। ফলে এখানে আমাদের দেশের রিসার্চাররা চাইলে এই সমস্ত কোপারনিকাস, ইউএসজিএস হচ্ছে ইউএস বেসড, জিওলজিক্যাল বেসড, কোপারনিকাস হচ্ছে ইউরোপ বেসড, এবং প্ল্যানেট মূলত আসলে কিছুটা আসলে কমার্শিয়াল বেসড। ওরা কিছুটা উইদিন 5 মিটার রেজুলেশন, 5 মিটার রেজুলেশন এবং 4 থেকে 5 দিনের মধ্যে যে টেম্পোরারি রেজুলেশনের ডেটা দিচ্ছে, এটা একটা প্রমিজিং বিষয়। তো এটাকে ব্যবহার করার সাথে সাথে আমার মনে হয় আর 5 থেকে 10 বছরের মধ্যে জাপানি কিছু প্রজেক্ট আমি দেখতেছি, ওরা খুব ইনভেস্ট করছে এখন। ওরা বলে যে এই স্যাটেলাইট যদি আমরা দিতে পারি, তাহলে ইমেজিং একটা বিশাল বড় বিজনেস নাও। অর্থাৎ আপনি তো জানেন, জাপানে বড় বড় যে সমস্ত কনস্ট্রাকশন কোম্পানি আছে, তারা প্রায় সবাই ইনভেস্টমেন্ট করতেছে, মিচুবিশি থেকে শুরু করে সবাই। যেমন তারা নিজেরাই স্যাটেলাইট দেওয়ার চেষ্টা করতেছে, মিচুবিশি, তারপর শিমুৎসুমো, এরকম বড় বড় যে কোম্পানিগুলো আছে, তারা সবাই স্যাটেলাইট দেওয়া, কারণ ওই স্যাটেলাইট বেসড হচ্ছে একটা বড় ধরনের বিজনেসের একটা প্যারাডাইম আসতেছে। মানুষের আসলে ডেটা দরকার, প্রতিদিনের ডেটা দরকার, প্রতি ঘন্টার ডেটা দরকার। পরে স্যাটেলাইট গুলো আগামী 10 বছরের মধ্যে আমার ধারণা 1 মিটারের মধ্যে চলে যাবে আর কি। 1 মিটারের মধ্যে এখন আছে যেগুলো হাইলি কমার্শিয়াল আর কি। হ্যাঁ, কিন্তু আমি যদি একটু অল্প খরচ করে সাবস্ক্রাইব করে, যেমন ক্লাউডের মতো অল্প কিছু, গুগলের মতো সাবস্ক্রাইব করে পাওয়ার মতো করতে চাই, তাহলে আমার ধারণা 1 বছরের মধ্যেই বা 5 থেকে 10 বছরের মধ্যেই এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে, যেখানে আমরা হয়তো প্রতিদিনই একটা ইমেজ ইনফরমেশন আমরা পেতে পারি। তাহলে তো আমরা খুব সহজে বিভিন্ন ধরনের প্রেডিক্টিভ মডেল, যেহেতু এআই এখন খুব সহজে করা যায় বা বিভিন্নভাবে ডিপ্লয় করা যায়, তাহলে খুব সহজে তো আমরা গবেষকরাই না, সেই সাথে যারা এগ্রিকালচার সাথে সরাসরি সম্পৃক্ত ব্যবসায়ী এবং এই ইকোসিস্টেমকে সরাসরি আমরা তখন মোর মানে প্র্যাকটিক্যাল গাইডলাইন গুলো হয়তো দিতে পারবো। ডেফিনেটলি আমি ধারণা করছি 5 থেকে 10 বছরের মধ্যে এই সমস্ত কোম্পানিগুলো আরো বেশি এবং গুগলই হয়তো নিয়ে আসতে পারে। এবং আমরা গুগলে আর্থ ইঞ্জিন ইউজ করি, গুগলে আর্থ ইঞ্জিনের মধ্যে ওরা সরাসরি আমাদের প্রোডাক্টটা দিয়ে দিচ্ছে। একজন ছোট এন্টারপ্রেনাররা হয়তো ফার্মারকে প্রতিদিনের ইমেজ দিতে পারবে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে। ধন্যবাদ, থ্যাংক ইউ। এই মাধ্যমে আমাদের আজকের সাক্ষাৎকার পর্ব শেষ হলো। স্যারকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর স্যারের কথাগুলো আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
আমাদের পরবর্তী সময়ে আরো নতুন নতুন সেশন আসবে। সেই সেশনে যদি কেউ যুক্ত হতে চান তাহলে আমাদের নিউজ লেটার ও ফেসবুক পেজ ফলো ও সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজের নাম bcc.org। এবং অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। জাকিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় তুমি খুব সুন্দরভাবে বিষয়গুলো তুলে নিয়ে আসছো, এবং আমি আশা করি ভবিষ্যতে এরকম আরো যদি সুযোগ থাকে আমি অবশ্যই তোমাদের সাথে জয়েন করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।